হ্যালো এভরিওয়ান, দিস মিস সারা শুভেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আর ভিডিওটা একটু ইন্টারেস্টিং যে অস্ট্রেলিয়াতে যে আসে বা আসতে চাচ্ছে সবারই একটা প্ল্যান থাকে যে আমি অস্ট্রেলিয়াতে যাই কত টাকা ইনকাম করতে পারবো, কি আসে বিষয়। তো আমি আপনাদের সাথে আসলে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো যে আসলে আপনারা অস্ট্রেলিয়া যদি আসেন বা আমরা অস্ট্রেলিয়াতে যারা আছি বা অ্যাভারেজ অস্ট্রেলিয়ান যারা বা হোয়াইট অজি যাদেরকে বলতেছি, তারা মূলত কত টাকা ইনকাম করতেছে, কি আসে বিষয়, তাদের মানে ইনকাম সোর্স কি বা কি কি টাইপের জব করতেছে বা ওদের ওদের বেতন কিরকম, কি আসে বিষয়, এগুলো নিয়ে আমি আলোচনা করি, চলেন। আর ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের সাথে আলোচনা করা উচিত, অনেকে আছে একটু কিউরিয়াস লাইক কত অস্ট্রেলিয়ার মানুষ কত ইনকাম করে। অনেকে বাংলাদেশ থেকে মনে করে যে অস্ট্রেলিয়াতে মনে হয় অনেক টাকা বা এখানে ডলার প্রিন্ট হচ্ছে। আসলে এরকম না। আগে ইনকাম কত কি আসবে সেটা বলার আগে আগে এটা বইলা দেই যে এক এক দেশের এক এক ধরনের সেট আপ থাকে। যেমন বাংলাদেশে যখন আমরা কম ইনকাম করতাম আমাদের স্পেন্ডও কম করতে হইতো, বাট অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে আপনি বেশি ইনকাম করবেন তো আপনার খরচও বেশি। সো ওই অনুযায়ী আসলে ইনকামটা ওয়েজেসটা বাড়ে। আর মেজরিটি টাইম যখন আপনি দেখতে পারবেন যে আপনার বেতন বেশি, তার মানে আপনি বুঝতে হবে যে হয়তো ইনফ্লেশন বেড়ে গেছে, তো গভর্নমেন্ট ওয়েজেসও বাড়াই দিছে যেহেতু সবকিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে। অস্ট্রেলিয়াতে ইনকাম রেটটাকে ওরা তিন ভাগে ভাগ করছে, টু বি ভেরি অনেস্ট। ফার্স্ট হচ্ছে হাই পেইং জব, দেন হচ্ছে অ্যাভারেজ, অ্যান্ড দেয়ার ইজ এ লোয়ার ওয়ান অর পার্ট টাইম অর ক্যাজুয়াল ইউ ক্যান সে। সো যারা হায়ার পেইড মানে এদের একটি স্কেল আছে, যেমন প্রায় $2 লাখ বেশি বেতন ওদের পায় বছরে। এটা মেজরিটি হচ্ছে ধরেন সার্জেন হইতে পারে, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা কর্পোরেট সেক্টরে যারা জব করে, লাইক আপনার বিজনেস বুম করে দিচ্ছে, তো ওকে আপনি 2 লাখ 2.5 লাখ ডলার বেতন দিচ্ছেন। এখন আসি যে আপনি 2 লাখ 2.5 লাখ ডলার যদি বেতন পেয়েও থাকেন, সেটা আপনার জন্য কেন কিভাবে লাভবান নাও হতে পারে। মেন রিজন হচ্ছে গিয়ে যে আসলে অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার ট্যাক্স পে করতে হবে। সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আই থিঙ্ক 17 না 18 হাজার ডলার পর্যন্ত ট্যাক্স মাফ করে দিছে, লাইক এতটুকু পর্যন্ত ইনকাম করলে আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। যদি মানে আপনি প্রতিদিন যেটা কাজ করতেছেন অবভিয়াসলি আপনার ট্যাক্স কাটবে, বাট দিন শেষে যখন আপনি মানে ইয়ার এন্ডে চলে আসে ফাইন্যান্সিয়াল ইয়ার, তখন ওরা আবার এই ট্যাক্সটা আপনাকে রিটার্ন করে দিবে, কারণ আপনি দরিদ্র সীমার মধ্যে আছেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ল অনুযায়ী। এখন আসি যে হায়ার পেইড যারা, যেমন ধরেন যে $2.5 লাখ বেতন পায়, অবভিয়াসলি তার প্রায় $70,000 গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিবে, তো আপনি মাত্র $1.5 লাখ পাচ্ছেন র লিকুইড মানি যেটা। বাট এখানে আলাদা ফেসিলিটিস অবভিয়াসলি আছে, যে হায়ার পেইড জব করতেছে অবভিয়াসলি সে অনেক ধরনের ফেসিলিটিস পাবে। বাট যেটা আমি আপনাকে বললাম যে এমন না যে আপনি $2.5 লাখ বেতন আপনার স্কেলে বলা আছে এটাই আপনি পাবেন, কারণ এখান থেকে হিউজ পরিমাণ গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিবে। মানে লাইক আপনাকে বলি 50,000 পর্যন্ত একটা ট্যাক্সের রেট, 50 থেকে 80 পর্যন্ত একটা ট্যাক্স রেট, 80 থেকে 150 পর্যন্ত একটা ট্যাক্স রেট, 150 থেকে এর উপরে যারা বেতন পাবে তাদের একটা ট্যাক্স রেট। মানে যারা বেশি ফ্রিকুয়েন্টলি যারা বেশি বেতন পাবে তাদের বেশি ট্যাক্স পে করতে হবে। আদারওয়াইজ ধরেন সবাই চিন্তা করবে যে আরে আজকে আমি তো বেশি টাকা ইনকাম করতেছি, তাহলে আমি তো অনেক বড় লোক হয়ে যাবো। বাট এখানে গভর্নমেন্ট এইভাবে দেখে না। গভর্নমেন্ট চিন্তা করে যে লাইক সবাই যাতে একটা বৈষম্য না হয় আর কি। এখন আসি যে যারা অ্যাভারেজ ইনকাম করে তাদের কথা, মানে এখনো কিন্তু আমি পার্ট টাইমে আসি না, যারা অ্যাভারেজ হায়ার পেমেন্ট যারা পায়, আমি তো বললাম আপনাদের কাইন্ড অফ যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানার, যারা সার্জেন আছে বা হেলথ সেক্টরে অনেক বড় পর্যায়ে আছে, আহ, আবার কর্পোরেট সেক্টরে যারা বিজনেস বুম করাইতে পারে, মাইনিং এর মধ্যে যাদের মানে হিউজ লেভেলের এক্সপিরিয়েন্স আছে, অনেক বড় লেভেলে, তারা মোটামুটি 2 লাখ 2.5 লাখ ডলারের মতো বেতন পায়। এটা হচ্ছে বছরের। এখন আপনি এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 40 আওয়ার্স সপ্তাহ অনুযায়ী যদি হিসাব করেন, তাহলে আপনি আওয়ারলি কত পাই সেটা আপনি রিড করে ফেলতে পারবেন। এখন আসি যে অ্যাভারেজ কারা বেতন পায়, মূলত হচ্ছে টিচার, দেন হচ্ছে নার্সেস অ্যান্ড ট্রেডিস। তারা মূলত অ্যাভারেজ বেতন, এটা হইতে পারে 70 থেকে স্টার্ট হয়, বাট এটা শেষ হয়ে যায় 150, 110, 140 এরকম। মানে বছরে ওরা এত ইনকাম করে। নার্সিং এরটা কি, এখানে দুই ধরনের নার্স আছে, একটা হচ্ছে রেজিস্টার্ড নার্স আর একটা হচ্ছে এনরোল নার্স। রেজিস্টার্ড নার্সটা একটু হায়ার লেভেলের, মূলত যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেজরিটি হচ্ছে মেডিকেল পড়া থেকে শুরু করে না পড়ে ওরা এই নার্সিংটাই পড়ে ফেলে। এটার পিয়ার ইভেন কনফার্ম হয়, লাইক শিওর শট পিয়ার, ইভেন তো আপনি প্রথম স্টার্টিংয়ে $70,000 to $80,000 ঢুকতেছেন, এবং যখন আপনি হেলথে জব করবেন, মানে হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্টের কাইন্ড অফ এটা গভর্নমেন্ট জবের মতো, বাট আপনি অনেক ফেসিলিটিসও পাবেন এর পাশাপাশি। এখন আসি ট্রেডিসের ব্যাপারটা। ট্রেডির মধ্যে কি হয়, আর ট্রেডির যে ইন্ডাস্ট্রি, ট্রেডি বলতে হচ্ছে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার বোঝাচ্ছি। আমরা বাংলাদেশে যারা বলে যে কামলা দিচ্ছে বা বাড়ি বানাচ্ছে বা রিয়েল এস্টেটের যারা আছে, এখন ট্রেডিটের ব্যাপারটা হয় কি, ট্রেডিরা এখানে অনেক টাকা ইনকাম করে, টু বি অনেস্ট। এটা আসলে বইলা বোঝানোর মতো না। ট্রেডি হচ্ছে এখানকার মনে করেন ওরা কিং। যেমন নর্মালি কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি তাও আপনার কাজ শুরু হবে $30 দিয়ে। মানে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই তাই $30 পার আওয়ার, বুঝতেছেন?
তো আপনি যে সপ্তাহে 40 ঘন্টা কাম করেন $1200, ইভেন দো এই ইন্ডাস্ট্রিটা মূলত চলে হচ্ছে ক্যাশের উপরে। এটা আপনাদের একটা হিডেন কথা বলে দিলাম যে কনস্ট্রাকশনের যে সাইটটা পুরো ইন্ডাস্ট্রি রান করে হচ্ছে ক্যাশ। লাইক এখানে আপনি খুব রেয়ার মানুষে পাবেন যে ট্যাক্সে জব করতেছে, কারণ হিউজ লেভেলের মানি। ইভেন তো গভর্নমেন্ট এটা নিয়ে বদার করে না, কারণ গভর্নমেন্টের দরকার হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার উঠুক, মানুষ কাজ করুক। আর মেজরিটি কাজ করে যারা জানেন কনস্ট্রাকশনের মধ্যে, টু বি অনেস্ট, যারা হচ্ছে ইউরোপিয়ান, বাইরে থেকে ওয়ার্কিং হলিডেতে আসে, বা ল্যাটিন, আর কিছু আফ্রিকান আছে। আর মেজরিটি হচ্ছে আমাদের এই যে রোহিঙ্গা, যারা যারা বোটে করে আরো 7-8 বছর আগে চলে আসছিল, বা বাংলাদেশের থেকে যারা বোটে আসছে বা রিফিউজি হিসেবে আছে। সো ওদের মূলত ক্যাশে জব করতে হয়, আর এটা ওদের জন্য একদমই সুইটেবল জব, টু বি ভেরি অনেস্ট। কারণ ওরা খুবই পছন্দ করে, কারণ ক্যাশে আপনি $30 পাচ্ছেন বিগিনারে। সো মেজরিটি হচ্ছে রেফিউজি দিয়ে আসলে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা চলতেছে। বাট এখানে আসলে গভর্নমেন্টের কিছু করার নাই, কজ হিউজ লেভেলের মানে এখানে আমার লোক লাগবে। আর অস্ট্রেলিয়ান যারা মূলত আমরা স্টুডেন্ট হিসেবে আসি, যারা আমরা থিন বা অত শারীরিকভাবে অত এগ্রেসিভ না, ওদেরকে দিয়ে আসলে কনস্ট্রাকশন হবে না। মেজরিটি হয় হচ্ছে আইল্যান্ডারদের দিয়ে বা ইউরোপিয়ানদের দিয়ে, যারা মূলত আসলে কাজ করতে পারে প্রপার। ইভেন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে হিউজ মানি, হিউজ মানি, এখানে আসলে বলে বোঝানোর মতো নাই কত মানি। সো মানে যারা আসলে অনেক পরিশ্রম করতে পারে, যেমন সকাল 7টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত কাজ করতে পারে সপ্তাহে 6 দিন 7 দিন, ওরা অনেক ভালো টাকা ইনকাম করে। লাইক ক্যাশে $2000 পার উইক ইনকাম করে, 2000-2500 এরকম। এরপর আবার উবারও করে অনেকে, এটা এটা শুনছি। আর পার্ট টাইম জব হিসেবে মানুষ যেটা করে সেটা হচ্ছে লাইক ধরেন আপনি রিটেল ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সুপার শপে বা পেট্রোল পাম্প, বা এই যে বিভিন্ন ধরনের স্টোর আছে, যেমন কে মার্ট অথবা আপনার বিভিন্ন ধরনের স্টোর, শোগুলোতে ইনকাম করলে মোটামুটি মোটামুটি $29 থেকে শুরু হয়। $23 হচ্ছে সর্বনিম্ন ইনকাম, যেখানে আপনার সর্বনিম্ন $23 আপনাকে দিতে হবে, বাট মেজরিটি 29-30 এরকম দেয়। সো আবার এখানে ব্যাপার আছে, অস্ট্রেলিয়াতে ইনকামের একটা হিসাব হচ্ছে কি কি, যেমন আপনি সকালে ইনকাম করলে, সকালে একটা কাজ করলে এক রেট, দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত কাজ করলে আরেক রেট, আর রাতে ওভারনাইট যদি কাজ করেন সেখানে আবার আরেকটা লোডিং এর হয়। তো মানে আপনার 3টা সেক্টরকে 3 ভাবে ভাগ করছে। ইভেন দো আবার আপনি যদি মনে করেন স্যাটারডে সানডে কাজ করেন, সেটা আবার আরেকটা পেমেন্ট। যেমন ধরেন আপনি 25 টাকায় কাজ করতেছেন নর্মাল রেটে, আর স্যাটারডেতে এটা হয়ে যাবে 30, সানডেতে এটা হয়ে যাবে 40 নর্মাল। ইভেন তো পাবলিক হলিডেতে সেটা হয়ে যাবে 50 পর্যন্ত, মানে 2 গুণেরও বেশি। সো এটা কেন করে গভর্নমেন্ট? কারণ আপনাকে যদি স্যাটারডে সানডেতে ভালো পেমেন্ট না দেয়, তাহলে তো আপনি উইকেন্ডে কাজ করবেন না, আপনি তো ঘোরাঘুরি করতে যাবেন বা আপনি অন্যভাবে এনজয় করতে যাবেন। তো এখানে ওদের ওয়ার্কফোর্সে প্রবলেম হবে। সো যাদের টাকা দরকার আছে তারা কাজ করে, এই হচ্ছে হিসাবটা মূলত। এর পাশাপাশি আরও আছে ধরেন উবার ডেলিভারি জব, যেটা আছে আপনি বিভিন্ন পিৎজা শপে ডেলিভারি জব করতে পারবেন। হয়তো বা পার ডেলিভারি প্রতি আপনাকে $2 ইনসেন্টিভ দিবে, আবার পার আওয়ার 20 টাকা করে, $22 করে আপনাকে পে করতেছে। এটা হচ্ছে মূলত ক্যাশে চলে। আবার ক্যাফে শপে আপনি কাজ করতে পারবেন। আর এর আগে তো আপনাদের বলেছি যে যে প্রথম অস্ট্রেলিয়াতে আসবে সে কিচেন হ্যান্ড হিসেবে জব করবে মূলত, কারণ অ্যাজ এ তার কোনো এক্সপিরিয়েন্স নাই, সে ভালো জবও পাবে না। কিচেন হ্যান্ডেও আপনি যদি ট্যাক্সে ঢুকেন তাহলে আপনি 29-30 করে দেয়, আর ক্যাশে হয়তো বা 23 করে। সো এই তো, এটা হচ্ছে পার আওয়ারের কথা বলতেছি। আর স্টুডেন্টরা তো অবভিয়াসলি ফুল টাইম করতে পারে না, 24 আওয়ার্সের রেস্ট্রিকশন এখন আছে। শুধু সামার ভ্যাকেশনটা যখন শুরু হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সো এই টাইমগুলোতে মূলত বেশি টাকা ইনকাম করতে পারে। তারপরে বিভিন্ন ধরনের টিউশনি করা যায়, যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে, যেমন আপনি জিম ভালো করতে পারেন, জিমের ট্রেনার, তখন আপনি সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। সো এই হচ্ছে অবস্থা। যেমন মানে আপনাকে নর্মাল একটা রেট বলে দেয়, যেমন $23 হচ্ছে আপনার সর্বনিম্ন রেট। এরপর আপনি যে সেক্টরেতে যান, আর তার থেকে সবচেয়ে মজার বিষয় শোনেন, যেখানে ট্যাক্সি ড্রাইভাররা কত টাকা ইনকাম করে। যে এখানে মূলত অনেক সিটিজেন আছে যারা মূলত ট্যাক্সি ড্রাইভ করে, এটাই হচ্ছে তাদের মেইন জব। সো কি করে, যেমন ট্যাক্সির জন্য আপনার কি লাগবে, যেমন আমি ওভারসিজ থেকে আসছি, আমার ফুল লাইসেন্স নিয়ে নিচ্ছি অস্ট্রেলিয়ান। যেমন আমার যদি বাংলাদেশে 3 বছর পুরানো লাইসেন্স থাকে, তাহলে আমি শুধু এখান থেকে ফুল লাইসেন্স নিতে পারবো। সো ফুল লাইসেন্স নেওয়ার পরে আমার 1 বছর হোল্ড করতে হবে ফুল লাইসেন্স, তারপর আমি ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে নামতে পারবো। যেমন ট্যাক্সি বিভিন্ন নেটওয়ার্ক থাকে, যেমন 13 ক্যাব, সিলভার সার্ভিস, এগুলো হচ্ছে একটা নেটওয়ার্ক। ওদের সাথে আমার কমিউনিকেট করতে হবে যে আমি ট্যাক্সি চালাতে চাই। ওদের কাছে নিজেদের গাড়িও থাকে, আপনি রেন্ট দিবেন, যেমন উইকলি $200-300 রেন্ট দিবেন, ও আপনার গাড়ি দিয়ে দিবে। আর হয়তো বা মান্থলি ওদের একটা ইয়ার খরচ আছে, যেমন ওদের নেটওয়ার্কের একটা ফি দিতে হয়। বাট আপনি ট্যাক্সি চালিয়ে ভালো ইনকাম করতে পারবেন। যেমন এখানে অনেক বাংলাদেশি আছে, ধরুন অন্যান্য দেশেরও আছে, যারা আসলে 15-16 বছর আগে অস্ট্রেলিয়াতে আসছিল। তারা মূলত ট্যাক্সি চালায় প্রায় 2-3টা বাড়ি করে ফেলছে। ইভেন তো এখনো ট্যাক্সি চালাইতেছে, কারণ এটা তাদের একটা নেশার মতো হয়ে গেছে। ট্যাক্সি চালায় আপনি উইকলি অ্যাটলিস্ট 2500 ইনকাম করতে পারবেন কোনো কথা ছাড়া।
যদি আপনি প্রপার কাজ করতে পারেন, যেমন সকাল 8টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত যদি আপনি নিজেকে মানে ফিল্ডে রাখতে পারেন। ট্যাক্সি ইনকামটা হচ্ছে কি, যেমন আপনি রাস্তায় যত ঘুরবেন তত ইনকাম, কাইন্ড অফ উবারের মতোই, বাট ট্যাক্সিটা কি ওদের মিটার থাকে, সো যেটা ইনকাম হয় সেটা নিজেদেরই। আর উবারে তো ধরেন উবারে যেটা ইনকাম হলো সেটা আবার উবারের কোম্পানিকে দিয়ে দিতে হচ্ছে, বাট এরকম না যে আপনি যত ইনকাম করেন সেটা আপনি নিজের কাছে, বিষয়টা হচ্ছে এরকম। So, আর বাঙালিরা মেনলি আরেকটা জব করে, সেটা হচ্ছে সিকিউরিটি জব। সিকিউরিটি জব মানে কি হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন যেখানে ইভেন্ট হচ্ছে বা কোনো এক জায়গায় যেখানে আর কি মানুষ অনেক একসাথে হবে, সেখানে যদি কোনো গ্যাঞ্জাম না হয়, তার জন্য মূলত অস্ট্রেলিয়াতে সিকিউরিটি রাখার একটা নিয়ম আছে যে আপনি যদি কোনো ইভেন্ট করতে চান আপনার সিকিউরিটি 100% রাখতে হবে। তো সিকিউরিটি মূলত কি কাজটা করে, সিকিউরিটি যারা জাস্ট অবজার্ভ করে, কোনো ইনসিডেন্ট হলে সিকিউরিটি গায়ে হাত দিতে পারবে না, সিকিউরিটি ইমিডিয়েট পুলিশ কল করতে হবে। সিকিউরিটি শুধু দেখবে কি হচ্ছে, কারণ কোনো ক্ষতি যাতে না হয়। তো সিকিউরিটিও মূলত এই ইন্ডাস্ট্রিটাও মূলত ক্যাশেই চলে, মেজরিটি ট্যাক্সে খুব কম। সো এই ইন্ডাস্ট্রিতে ভালো টাকা আছে। যেমন আপনি যদি অ্যাজ এ সিকিউরিটি লাইসেন্স থাকে, তাহলে আপনার অ্যাজ এ বিগিনিং হিসেবে আপনি $30 করে শুরু করতে পারবেন জব। আর ট্যাক্সে হলে আরেকটু বেশি হতে পারে, বাট এখানে সিকিউরিটি নিউ সাউথ ওয়েলসের রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে শুধু পিআর এন্ড সিটিজেন হন তাহলে সিকিউরিটি লাইসেন্স করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আগে টিআর পর্যন্ত ছিল, যেমন আমার পড়ালেখা শেষ, আমি টেম্পোরারি রেসিডেন্সিতে অ্যাপ্লাই করছি, তখন আমি চাইলেই সিকিউরিটি লাইসেন্সটা নিয়ে নিতে পারতাম, বাট এখন এটা পসিবল না। সো এই আর কি, সিকিউরিটিতে মোটামুটি ভালো টাকা আছে, মেজরিটি উবার রান করে। আর যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে, যেমন অ্যাজ এ বিগিনিং হিসেবে আপনি $60,000-70,000 পার ইয়ারে ঢুকবেন, বাট আস্তে আস্তে আপনি সেটাতে পারবে। এই তো আমার আশেপাশে মূলত এই জবই তো ছিল যে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কেয়ারার জব, এখানে এটা অনেকই লাইক খনি ইউ ক্যান সে। যেমন আপনি যদি ডিসেবিলিটি সার্ভিস অফিসার হন, লাইক হোয়াট ক্যান আই সে অ্যাবাউট এনডিআই সাপোর্ট ওয়ার্কার, সেটা হচ্ছে নর্মালি আপনি হচ্ছে লাইক প্রতিবন্ধীদের দেখবেন বাংলা কথায়। এইটা গভর্নমেন্ট পে করে $70 পার আওয়ার, বাট এটা আসলে অনেক আরেকটা কোম্পানির থ্রুতে আসে, সো ওরা আপনাকে পুরো টাকা পে করবে না। সো আপনি যেমন পার আওয়ার $35-40 এরকম করে পাবেন। স্যাটারডে সানডে তো আরও পেমেন্ট বেশি। ইভেন তো এই ইন্ডাস্ট্রিতে যখন আপনার নিজের গাড়ি থাকতে হবে মেজরিটি, যখন আপনি ক্লায়েন্টকে নিয়ে আপনি গাড়িতে ট্রাভেল করবেন, পার কিলোমিটার অনুযায়ী আপনাকে $1 করে কোম্পানি আপনাকে পে করবে। সো এই ইন্ডাস্ট্রিতে ভালো টাকা আছে। আর মেয়েরা মেজরিটি কোনটা করে, সেটা হচ্ছে চাইল্ড কেয়ারের জব। যেমন অস্ট্রেলিয়াতে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কি হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই জব করতে হয়, তখন আসলে এই পুরো খরচটা চালানো আসলে পসিবল না। তখন বাচ্চা কাচ্চা যখন যাদের জন্ম হয়, ওদেরকে মূলত চাইল্ড কেয়ারে দেওয়া হয়। তো ওদেরকে আবার রাখার জন্য হচ্ছে গিয়ে এই যে কেয়ারার হিসেবে যেটা থাকে আর কি, চাইল্ড কেয়ারে। সো মেয়েরা মেজরিটি এই জবটা করে। ইভেন তো মেয়েরা হচ্ছে কাস্টমার সার্ভিসের জব বেশি করে অস্ট্রেলিয়াতে। মূলত ধরেন আপনি উলোস বলেন বা ফুড রিটেল যেটা আছে, অথবা বিভিন্ন বড় বড় সুপার শপ আছে বা লাক্সারি শপ যেগুলো আছে, যেমন লুই বুটন বলেন বা অন্যান্য ব্র্যান্ডের শপ যেগুলো, সেখানে মূলত মেয়েরা কাস্টমার সার্ভিস করে, কারণ মেয়েদের একটা প্রেজেন্স আছে। আর মেজরিটি হচ্ছে এইচআরে কাজ করে, যেমন হিউম্যান রিসোর্সের যে ব্যাপারটা, সেখানে মেয়েরা কাজ করে। তো ওদের রেট এরকম 30-35 থেকে শুরু হয়। সো চাইল্ড কেয়ারে $31 করে পার আওয়ারে দেয়, স্যাটারডে সানডেতে ওই 40-45-50 এরকম। সো আপনি অন অ্যাভারেজ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি 24 আওয়ার্সের রেস্ট্রিকশনে কাজ করেন, আপনি পার আওয়ার ইনকাম করবেন $750 থেকে $800, যদি আপনি ভালো জব করেন, ওয়েল পেইড। বাট মেজরিটি এটা করে না, কারণ সবাই টেক জবের পাশাপাশি একটা ক্যাশ জব করে। আপনার অ্যাটলিস্ট উইকলি যদি $1000 ইনকাম না হয়, তাহলে আপনি খুবই টানাসের মধ্যে পড়ে যাবেন। টিউশন ফিস তো দিবেনই না, বাট আপনি নিজের চলতে অনেক সমস্যা হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের বিষয়, যে আসলে কোন কাজে কি ইনকাম। টিচাররা মোটামুটি ভালো ইনকাম করতেছে। টিচার লাইক একটা টিচার আবার ক্লাস প্রতি টাকা, যদি একটা টিচার যেমন একটা ক্লাস নিতে গেল 3 ঘন্টা, তো তাকে এরকম $300-350 দেওয়া হয়। সো যে টিচার ইয়ারলি বেতনে ঢুকে যায়, এখানে ইয়ারলি আর পার্ট টাইমের একটা ব্যাপার আছে, আর ক্যাজুয়ালের একটা ব্যাপার আছে। আপনারা মাথায় রাখবেন যারা আসবেন বা জবে ঢুকবেন, যখন আপনি পার্ট টাইম হবেন তখন আপনার একটা রেট হবে, যেটা হবে ধরেন $22-23। বাট আপনি যখন ক্যাজুয়াল হয়ে যাবেন, এই রেটটাই হয়ে যাবে $29। আবার যদি আপনি পার্ট টাইম পার্মানেন্ট হয়ে যান, তাহলে ধরুন আপনার $24 বা $25 ফিক্স থাকবে, বাট আপনাকে কাজ দিতে হবে পার্ট টাইম পার্মানেন্ট, মানে আপনার 24 ঘন্টার কাজ এখানে দিতে হবে। বাট ক্যাজুয়ালকে মানে কোম্পানি না কাজ দিলে কোনো সমস্যা নেই, আপনি কিছু বলতে পারবেন না। পার্ট টাইমারকে কাজ দিতে হয়, বাট না দিলেও কিছু বলতে পারবেন। বাট পার্ট টাইম পার্মানেন্ট, সেটা হচ্ছে আপনার জব হচ্ছে সিকিউর, যে আপনি যদি মারাও যান তাহলে আপনার এই 24 ঘন্টার কাজ করতে হবে, মানে ওদের সাথে আপনি এটা প্রতিবদ্ধ আছেন, এরকম বিষয়। সো ক্যাজুয়াল মোটামুটি ভালো ইনকাম করে, বাট ক্যাজুয়ালে জব রিস্ক থাকে। যেমন আজকে যদি আমাকে বলে যে তুমি কালকে থেকে আর আইসো না, তাহলে আমার আর জব নাই। সো এটা আসলে একটা মেজর ফ্যাক্ট। সো এই তো আমার মাথায় যতটুকু ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আসলে আপনারা কি জব করে কি ধরনের টাকা ইনকাম করতে পারেন। বাট হ্যাঁ, এই তো, বাট এর পাশাপাশি খরচও অনেক আছে। আপনি উইকলি পার একটা রুমের জন্য আপনি $200 রেন্ট পে করতেছেন, আপনার গাড়ির রেজিস্ট্রেশন আছে, আপনি ফুয়েল খরচ হচ্ছে,
আপনি গ্রোসারি আছে, আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাচ্ছে হচ্ছে, দিন শেষে আপনি যা ইনকাম করবেন দেখবেন আপনার কাছে ছোট অ্যামাউন্ট আছে, আর কিছুই নাই। কারণ আদারওয়াইজ মানি যদি ওরা সার্কুলেট না করে তাহলে তো আসলে এই দেশ চালাইতে পারবে না। সিম্পল হিসাব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল নাও, আসসালামু আলাইকুম।